হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানের আজকের যে ভিডিওটি তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে টপিক ওয়াইজ জীবনবিজ্ঞানের সিরিজ চলছিল তারই আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে যে টপিক সম্পর্কে তোমাদের আলোচনা হবে জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারের জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। এর আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তোমাদের জন্য আলাদা করে চ্যানেলের প্লেলিস্ট দেওয়া রয়েছে। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আমি কিন্তু তোমাদেরকে এখানে তোমাদের চ্যাপ্টার ধরে ধরে টপিক ওয়াইজ কোশ্চেন আনসার সিরিজ করাচ্ছি। তো আশা করি তোমরা এগুলো দেখলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম স্লাইডেই তোমাদের জন্য কিছু এমসিকিউ প্রশ্ন রেখেছি। তো এগুলোই চলো আলোচনা করি ধীরে ধীরে করে। শুধু বিষয়গুলোর উত্তর আমি বলবো না, তার সাথে সাথে কিন্তু অনেক কিছু ডিসকাস করবো। সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করেই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই রয়েছে উদ্ভিদ দেহে পরিবহনে অংশ নেয় ভাজক কলা, স্থায়ী কলা, প্যারেনকাইমা কলা, জাইলেম ও ফ্লোয়েম। তো আমরা মোটামুটি তোমরা সবাই জানো যে উদ্ভিদ দেহে খাদ্য এবং জল, অর্থাৎ মূল থেকে জল যে পাতায় যায় এবং পাতায় যে খাদ্য তৈরি হয় এবং সেটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, এই প্রক্রিয়াটাতে সাহায্য করে জাইলেম ও ফ্লোয়েম কলা। তো তাহলে উদ্ভিদের পরিবহনে জাইলেম ফ্লোয়েম কলা সাহায্য করে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, একটি প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা হলো। অর্ধভেদ্য পর্দা কাকে বলা হয়? যে সমস্ত পর্দার মধ্য দিয়ে কোনো একটা দ্রাব অণুটাই শুধুমাত্র চলাচল করতে পারে, দ্রাবক অণুটা শুধুমাত্র চলাচল করতে পারে, দ্রাব অণু চলাচল করতে পারে না, সেটাকেই কি বলা হয়? অর্ধভেদ্য পর্দা বলা হয়। যে পর্দার মধ্য দিয়ে একটা দ্রাবক অণু শুধুমাত্র চলাচল করতে পারে সে ধরনের পর্দাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। আমাদের যদি পর্দা দেখা যায় চারপাশে, তো বিভিন্ন ধরনের পর্দা রয়েছে। তার মধ্যে অর্ধভেদ্য পর্দা রয়েছে, অভেদ্য পর্দা রয়েছে, ভেদ্য পর্দা রয়েছে, তো প্রভেদক ভেদ্য পর্দা রয়েছে, যেমন কোষ পর্দা, প্রভেদক ভেদ্য পর্দা সিলেক্টিভ কিছু বস্তুকে যাতায়াত করতে দেয়। অভেদ্য মানে কোনো বস্তুকে তার মধ্য দিয়ে যেতে দেবে না। অর্ধভেদ্য মানে বললাম শুধু দ্রাবক অণুকে চলাচল করতে দেবে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন পর্দার ভাগ। অর্ধভেদ্য পর্দাটা সাধারণত অভিস্রবণ প্রক্রিয়ায় কাজে লাগে, সেই জন্য এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা প্রকৃতিতে পাওয়া যায় কোনটা। এখানে দেখো যেটা রয়েছে ফিল্টার কাগজ, রাবারের পর্দা, মাছের পটকা, কোষ প্রাচীর। তাহলে এর মধ্যে যেটা হয়ে যাবে মাছের পটকা কিন্তু প্রকৃতিগতভাবে পাওয়া একটি অর্ধভেদ্য পর্দা। রাবারের পর্দাটা অভেদ্য পর্দার মধ্যে আসে। কোষ প্রাচীর অভেদ্য, কোষ প্রাচীর ভেদ্য। আর হচ্ছে ফিল্টার কাগজ, এটাও কিন্তু অর্ধভেদ্য, কিন্তু এটা হচ্ছে কি প্রাকৃতিক নয়। নেক্সট দেখো যেটা রয়েছে সক্রিয় পরিবহনের জন্য প্রয়োজন। সক্রিয় পরিবহনের জন্য কি প্রয়োজন? এটিপি শক্তির প্রয়োজন হয়। সক্রিয় পরিবহন ব্যাপারটা কি পরে বলছি, আমি তোমাদের 2 নম্বরের 5 নম্বরের প্রশ্ন রেখেছি, সেখানে ডিসকাস করব। দেখো রয়েছে পরাশ্রয়ী উদ্ভিদ জল গ্রহণ করে কিসের সাহায্যে? পরাশ্রয়ী উদ্ভিদ, এখানে অপশানগুলো রয়েছে মূলরম দ্বারা, ভেলামেন দ্বারা, মূলত্র দ্বারা, পত্ররন্ধ্র দ্বারা। পরাশ্রয়ী উদ্ভিদ জল গ্রহণ করে ভেলামেন দ্বারা। নেক্সট রয়েছে দেখো বাহক প্রোটিনের প্রয়োজন হয় কিসে? ব্যাপন, অভিস্রবণ, সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহনে। অবশ্যই বাহক প্রোটিনের প্রয়োজন হবে কিসে? সক্রিয় পরিবহন প্রক্রিয়াতে। নেক্সট দেখো যেটা রয়েছে প্লাজমোলাইসিস ঘটে। প্লাজমোলাইসিস কিসের মাধ্যমে, মানে কোন প্রক্রিয়ায় ঘটে? তো এখানে বলবে প্লাজমোলাইসিস ঘটে, অপশানগুলো দেখো অন্ত অভিস্রবণ, বহি অভিস্রবণ, বিপরীত অভিস্রবণ, কোষান্তর অভিস্রবণ। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে বহি অভিস্রবণ প্রক্রিয়াতে কিন্তু দেখা যায় এই প্লাজমোলাইসিস ঘটনাটা। প্লাজমোলাইসিস ঘটনাটা কি আমি তোমাদেরকে বললাম, তোমাদের বড় প্রশ্ন রয়েছে, সেখানে সবই প্রশ্নগুলো আমি ডিসকাস করবো আবারও। তো নেক্সট দেখো রয়েছে যে এখানে দুটি জলের অণুর মধ্যে যে বল কাজ করে, দুটি বলের অণুর মধ্যে যে বলের কারণে পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে তাকে কি বলা হয়? দেখো একই প্রকৃতির অণু যখন পরস্পর একটা বলের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় কি? সমসংযোগ বল বলা হয়। এখানে সমসংযোগ বল সঠিক উত্তর হয়ে যাবে। আর এখানে যদি এখানে দুটো জলের অণু যে বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে তাকে বলা হচ্ছে এখানে সমসংযোগ বল। আর যদি এখানে জলের অণু আর এই যে উদ্ভিদের কোষ প্রাচীর এগুলো যখন একে অপরের সঙ্গে যুক্ত থাকছে তখন তাকে কি বলা হবে? এই যে কোষ প্রাচীর আর জলের অণুর মধ্যে যে বলটা রয়েছে এটাকে কি বলা হবে? অসমসংযোগ বল বলা হবে। এরপরে যেটা রয়েছে দেখো রসের উৎস সম্পর্কিত মূলজ চাপ মতবাদটি কার দেওয়া? ডিকসন জলি, স্টিফেন হেলস,
দি ভ্রিস, বেনথাম হুকার। তাহলে এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে মূলজ চাপ মতবাদটি স্টিফেন হেলসের দেওয়া। ব্যাপন ও অভিস্রবণ হলো সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন, সহপরিবহন কোনোটাই নয়। ব্যাপন অভিস্রবণ দুটোই নিষ্ক্রিয় পরিবহন, কারণ এই প্রক্রিয়াতে কোনো শক্তির প্রয়োজন হয় না বা কোনো বাহক প্রোটিনের প্রয়োজন হয় না। নেক্সট যেটা রয়েছে, কোষের সাপেক্ষে বাইরের পরিবেশের ঘনত্ব যদি বেশি হয় তাকে কি বলা হয়? কোষের সাপেক্ষে বাইরের পরিবেশের ঘনত্ব বেশি হলে তাকে কি বলা হবে? অতিসারক দ্রবণ বলা হবে বা হাইপারটোনিক সলিউশন বলা হবে, হাইপারটোনিক সলিউশন। তো এরপরে দেখো শূন্যস্থান পূরণ তোমাদের কিছু রয়েছে, যে উদ্ভিদ দেহে ড্যাশ ও ড্যাশ কলা পরিবহনে অংশ নেয়। এটা আগেই বলে দিয়েছি, জাইলেম আর ফ্লোয়েম হয়ে যাবে সঠিক আনসার। এটা কিন্তু এমসিকিউ এর ফার্স্ট প্রশ্ন ছিল, তাহলে এখানে জাইলেম আর ফ্লোয়েম কলা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, ব্যাপন একটি ড্যাশ পরিবহন পদ্ধতি, তাহলে ব্যাপন একটি নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। নেক্সট রয়েছে দেখো, উৎসস্থল থেকে খাদ্যবস্তু সিপনলে প্রবেশ করানোকে বলা হয় কি বলা হয়? ফ্লোয়েম লোডিং বলা হয়, ফ্লোয়েম লোডিং। আবার এখানে দেখো যেখানে পাতায় যে খাদ্য তৈরি হচ্ছে সেই পাতা থেকে যখন খাদ্যটা ফ্লোয়েমের মধ্যে মানে ফ্লোয়েমের সিপনলে প্রবেশ হলো, তারপরে সেই খাদ্যবস্তুটা ধীরে ধীরে করে পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়বে, তাহলে পাতায় যখন খাদ্যটা সিপনলের মধ্যে প্রবেশ করলো তাকে ফ্লোয়েম লোডিং বলা হয়। আবার যখন ওই খাদ্যবস্তুটা তার কোষের মধ্যে মানে যেখানে পৌঁছানোর দরকার সেখানে পৌঁছে গিয়ে যখন কোষের মধ্যে প্রবেশ করে সেটাকে বলা হয় ফ্লোয়েম আনলোডিং। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এর পরের প্রশ্নটা রয়েছে দেখো, কোষ প্রাচীরের সাথে জলের অণু যুক্ত থাকে কোন বলের সাহায্যে? এটা আগেই বলে দিয়েছি, কোষ প্রাচীরের সঙ্গে জলের অণু যেটা যুক্ত থাকবে সেটা অসম সংযোগ বলের সাহায্যে যুক্ত থাকবে, অসম সংযোগ। নেক্সট দেখো, অভিস্রবণ ড্যাশ মাধ্যমে ঘটে। অভিস্রবণ কিন্তু একই প্রকৃতির দ্রবণ বা একই প্রকৃতির যে মাধ্যমে ঘটে, একই প্রকৃতির দ্রবণের মাধ্যমে ঘটে, বা এখানে লিখতে পারো তরল মাধ্যমে ঘটে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন। এবার এখানে আমি এই প্রশ্নগুলো তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমে রয়েছে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও, ব্যাপন আর অভিস্রবণের পার্থক্য। আচ্ছা, ব্যাপন আর অভিস্রবণের পার্থক্য দেখো, এখানে আমি একটা ব্যাপনের ছবি দিয়েছি। তো ব্যাপন কাকে বলা হয়? দেখো, একটা তরল পথ বা যে কোনো মাধ্যমে যখন কোনো অন্য একটা বস্তুকে দিয়ে দেওয়া হবে, তখন সেই বস্তুর যে জায়গাটাতে ঘনত্ব বেশি রয়েছে তখন কি হবে, ওই কণাগুলো, এটা যে কোনো মাধ্যমে ঘটতে পারে, মানে তোমার গ্যাসীয় মাধ্যম, তরল মাধ্যম, বা তোমাদের যদি বলা হয় কঠিন মাধ্যম, যে কোনো মাধ্যমেই কিন্তু ব্যাপন প্রক্রিয়াটা ঘটতে পারে। তো তাহলে ব্যাপন কাকে বলা হবে? যে ভৌত প্রক্রিয়ায় নিজস্ব গতিশক্তির প্রভাবে দুটো পৃথক পদার্থের অণু বা আয়নগুলো বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে, দেখো এই জায়গাটায় বেশি ঘনত্ব রয়েছে, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে দেখো চারপাশে ঘনত্ব নেই, তো সেই কম ঘনত্বের স্থানে ইকুয়ালভাবে দেখো এই জায়গাটা থেকে এখানে দেখো এক জায়গায় ঘনত্ব বেশি ছিল, সেখান থেকে ধীরে ধীরে অণুগুলো ছড়িয়ে যাচ্ছে, এদের নিজস্ব গতিশক্তির কারণে দেখো হাই কনসেন্ট্রেশন থেকে ডিফিউজড হয়ে তারা ইকুইলিব্রিয়াম বা সমান ঘনত্বে চলে এসছে। তাহলে এই ধরনের যে ঘটনাতে দুটো পৃথক পদার্থের অণু বা আয়নগুলো বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে গমন করে সম ঘনত্বে উপনীত হবে, তাকে বলা হবে ব্যাপন। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। আচ্ছা, অভিস্রবণ কাকে বলা হবে? যখন দুটো দ্রবণ কিন্তু ভিন্ন ঘনত্বের দ্রবণ হতে হবে। একটা হচ্ছে গিয়ে গাঢ় দ্রবণ হতে পারে, আরেকটা তোমাদের হবে লঘু ঘনত্বের দ্রবণ। তো এরকম দুটো ঘনত্বের একই প্রকৃতির দ্রবণকে যখন একটা অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করে দেওয়া হয়, তখন কি হয়, অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করে দিলে দেখা যায় যে লঘু ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবের অণু কি হয়, কম ঘনত্বের গাঢ় ঘনত্বের দ্রবণের দিকে যাতায়াত করে। তাহলে একই প্রকৃতির দুটো দ্রবণ আলাদা ঘনত্বের দ্রবণকে অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করে দিলে লঘু ঘনত্বের দ্রবণের দিক থেকে দ্রাবকের অণু গাঢ় ঘনত্বের দ্রবণের দিকে যায়। এই যে প্রক্রিয়াটাকে বলা হয় কি, অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়ার ছবিটা আমার এখানে দিতে মনে নেই, কিন্তু অন্য একটা জিনিস রয়েছে যেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো চলো
ব্যাপন আর অভিস্রবণের পার্থক্যটা তাহলে তোমাদেরকে এখানে বলি। ব্যাপন আর অভিস্রবণ, ব্যাপনে কিন্তু কোনো অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই, এমনি বেশি ঘনত্বের পদার্থের নিজস্ব গতিশক্তির কারণেই কি হচ্ছে, অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু অভিস্রবণে অবশ্যই অর্ধভেদ্য পর্দার প্রয়োজন রয়েছে। ব্যাপন যে কোনো মাধ্যমে ঘটতে পারে, আগেই বলেছি যে বিষম প্রকৃতির মিশ্রণেও ঘটতে পারে, কিন্তু অভিস্রবণ সম প্রকৃতির দ্রবণের মধ্যেই সবসময় ঘটবে। আর হচ্ছে ব্যাপনে পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যায়, আর অভিস্রবণে দ্রাবকের অণুগুলো কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণের দিকে যায়। তো এরকম কিছু এখানে পার্থক্য রয়েছে, তোমরা করবে। নেক্সট দেখো একটা প্রশ্ন দেওয়া রয়েছে, প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিস কি। এটা একটা ছবির সাহায্যে তোমাদেরকে বোঝাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। দেখো 3 ধরনের দ্রবণ রয়েছে আমাদের আমাদের এখানে। দেখো হাইপারটোনিক মানে যেটাকে বলা হয় কি অতিসারক দ্রবণ, অতিসারক, আইসোটোনিক সমসারক দ্রবণ, আরেকটা হাইপোটোনিক মানে লঘুসারক দ্রবণ। এই 3 ধরনের দ্রবণ দেখা যায়। তো এই দ্রবণগুলোতে কি হয়, যখন কোনো কোষ, এখানে দেখো এই যে কোষটা, এই কোষের সাপেক্ষে এর যে বাইরের পরিবেশের ঘনত্বটা বেশি, সেই জন্য এই বাইরের পরিবেশের যে ঘনত্ব বেশি হওয়ার জন্য এই সলিউশনটার নাম কি হাইপারটোনিক সলিউশন বা অতিসারক হচ্ছে দ্রবণ। তো যখন কোনো কোষকে অতিসারক দ্রবণের মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন এই কোষরসের ঘনত্ব কম থাকার কারণে ও বহি অভিস্রবণ প্রক্রিয়ায় জল কোষ থেকে বাইরে বেরিয়ে আসবে। দেখো জলগুলো কোষ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে ঘটনাটায় কি হবে, কোষ থেকে যদি জল বেরিয়ে যায়, অবশ্যই কোষটা কী হবে, ধীরে ধীরে দেখো কুঁচকে যাচ্ছে। এই যে ঘটনাটাকে বলা হয় প্লাজমোলাইজড বা প্লাজমোলাইসিস। আবার কি হবে, যদি কোনো একটা কোষকে এমন একটা দ্রবণের মধ্যে দেওয়া হলো যে সেই দ্রবণটা কি হয় লঘু ঘনত্বের দ্রবণ, মানে কোষের সাপেক্ষে এটার যে হচ্ছে লঘু সারক দ্রবণ, কোষের সাপেক্ষে ঘনত্বটা কম, তখন কোষরসের ঘনত্ব বেশি। কোষরসের ঘনত্ব বেশি হওয়ার জন্য জল বা দ্রাবকের অণু কি হচ্ছে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করতে আছে। তার ফলে ধীরে ধীরে কি হচ্ছে, এই যে কোষটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে বা টার্গেট হয়ে যাচ্ছে। এই যে ঘটনাটাকে বলা হচ্ছে ডিপ্লাজমোলাইসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস ঘটনাটা কি। আর সমসারক দ্রবণের মধ্যে যদি কোনো কোষকে দেওয়া হয়, সেখানে জল বাইরে বেরিয়েও আসবে না, ভেতরেও প্রবেশ করবে না, কোনো কিছুই ঘটনা ঘটবে না। তো সেই ধরনের কন্ডিশনকে বলা হয় ফ্ল্যাসিড কন্ডিশন। তাহলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় জল ভেতরে প্রবেশ করলে কোষটা ফুলে যায়, এই ঘটনাকে বলা হয় ডিপ্লাজমোলাইসিস। আর বহি অভিস্রবণ প্রক্রিয়ায় জলটা বাইরে বেরিয়ে এলে কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যায়, সেই ঘটনাটাকে বলা হয় প্লাজমোলাইসিস। আশা করি বুঝতে পেরেছো। চলো এর পরের আমরা প্রশ্নে যাই। উদ্ভিদের পরিবহনে অভিস্রবণের ভূমিকা কী? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূল রোমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে। কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় জল জাইলেম বাহিকা এবং জাইলেম বাহিকা থেকে অন্যান্য কলায় পৌঁছায়। রসস্ফীতি বিরুৎ জাতীয় উদ্ভিদের অঙ্গকে দৃঢ় রাখে। এছাড়াও রক্ষী কোষ বা গার্ড সেলের যে রসস্ফীতির শ্বাসবৃদ্ধির মাধ্যমে পত্ররন্ধ্র খোলা হয়, বন্ধ হয়। রসস্ফীতির ফলে মূল কাণ্ডের বৃদ্ধির সময় ভাজক কলা কোষের প্রসারণ ঘটে। এরকম বিভিন্ন উদ্ভিদের পরিবহনে অভিস্রবণের ভূমিকা রয়েছে। নেক্সট যেটা রয়েছে দেখো, রসের উৎস্রোত কাকে বলা হয়? তো রসের উৎস্রোত কাকে বলা হয়? যে প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ যে জল শোষণ করে মূল থেকে, সেই শোষিত জল আর জলে দ্রবীভূত যে খনিজ লবণ রয়েছে, সেই খনিজ লবণ আর জল অভিকর্ষের বিপরীত দিকে ওপরের দিকে উঠতে থাকে কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে, সেই ঘটনাটাকে কি বলা হয়? রসের উৎস্রোত। নেক্সট রয়েছে দেখো, সক্রিয় পরিবহন কাকে বলা হয়? উদাহরণ দাও। এটা ছবির সাহায্যে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো সক্রিয় পরিবহন কাকে বলা হয়? যখন কোনো একটা পদার্থের দেখো সেখানে রয়েছে কম কনসেন্ট্রেশনের, সেখানে পদার্থের অণু বা আয়নটা কম ঘনত্বে রয়েছে, আরেকদিকে রয়েছে বেশি ঘনত্ব। তো এখানে কি হচ্ছে, এমন একটা ঘটনার বা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকেই পদার্থের অণু বা আয়নকে চলাচল করতে হচ্ছে। কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে পদার্থের অণু বা আয়নগুলোকে আসতে হচ্ছে। যেহেতু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে আসছে, সেজন্য এখানে একটা শক্তির প্রয়োজন হচ্ছে, যে শক্তিটার নাম হচ্ছে এটিপি শক্তি। এই এটিপি শক্তির মাধ্যমে
পদার্থের অণু বা আয়নগুলো কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে যায়, এই ঘটনাকেই বলা হয় সক্রিয় পরিবহন। এটা কিসের ক্ষেত্রে দেখা যায়? যেমন গ্লুকোজ, বিভিন্ন অণু আয়ন পরিবহনের ক্ষেত্রে সক্রিয় পরিবহন পদ্ধতিটা দেখা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে প্রশ্নগুলো। তো চলো এরপরে তোমাদের যেটা রয়েছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্ভিদের পরিবহন থেকে থাকে, যে রসের উৎস সম্পর্কিত ডিকসন জলির মতবাদটি বর্ণনা করো। তো এই যে উদ্ভিদের পরিবহনে যেটা আপওয়ার্ড মুভমেন্ট হয় বা ঊর্ধ্বমুখী পরিবহন হয়, সেখানে রসের উৎস্রোত বলে একটা ঘটনা ঘটে, যেটা কাকে বলে বললাম। এই যে রসের উৎস্রোত ঘটার জন্য দু ধরনের মতবাদ রয়েছে, একটা মূলজ চাপ মতবাদ যেটা স্টিফেন হেলস দিয়েছিলেন, আরেকটা রয়েছে যেটা ডিকসন জলি মতবাদটা দিয়েছিলেন। এই ডিকসন জলির মতবাদটা কি? বাষ্পমোচন টান। এই মতবাদে তিনটে বিষয়ের কথা বলা হয়েছে। একটা বাষ্পমোচন টান, আরেকটা সমসংযোগ বল, আরেকটা বলা হয়েছে অসমসংযোগ বল। তাহলে এই যে তিনটা বিষয়ের ওপর ভিত্তি করে কি হচ্ছে, রসের উৎস্রোত ঘটছে। মানে এই যে মূল থেকে দেখো মূলরোম দিয়ে জলগুলো ভেতরে প্রবেশ করছে কোষের মধ্যে, সেই জলটা এই জাইলেম বাহিকার মাধ্যমে কি হচ্ছে, ওপরের দিকে উঠছে, পাতা পর্যন্ত পৌঁছাচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে রসের উৎস্রোত বলা হয়। এই রসের উৎস্রোত ঘটার জন্য তিন ধরনের টান কাজ করে, মূলজ চাপও কিছুটা কাজ করে, তার সাথে তাই বাষ্পমোচন টান, সমসংযোগ বল, অসমসংযোগ বল, এই তিন ধরনের বল কাজ করে। তো সেটাই ডিকসন আর জলি তাদের একটা মতবাদের মধ্যে এটা এই বিষয়টাকে ব্যাখ্যা করেছিলেন বা বর্ণনা দিয়েছিলেন। তো সেই বর্ণনাতে কি বলা হয়েছে, এই যে যখন বাষ্পমোচন ঘটে, বাষ্পমোচন ঘটার জন্য পত্ররন্ধ্র খুলে যায়, পত্ররন্ধ্র খুলে গেলে জল বাষ্প আকারের পাতার ভেতর থেকে জলটা বেরিয়ে যায়। জল যখন বেরিয়ে যায় সেই জায়গায় একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়, যার কারণে তার আগের কোষ থেকে জলটা ওই জায়গায় যায়। তার ফলে কি হয়, নিচে একটা টানের সৃষ্টি হয়, যার কারণে জলটা উপরের দিকে উঠতে থাকে। এটাকে বলা হয় বাষ্পমোচন টান। আর এই যে জলের অণু, একটা জলের অণু আরেকটা জলের অণুর সঙ্গে পরস্পর চিপকে থাকে বা একে অপরের সঙ্গে যুক্ত থাকে, যে বলের কারণে একটা জলের অণু আরেকটা জলের অণুর সঙ্গে যুক্ত থাকে, সেই বলটাকে বলা হয় সমসংযোগ বল। অর্থাৎ একই প্রকৃতির অণু বা আয়ন একে অপরের সঙ্গে যে বল দ্বারা আকর্ষণ, যে বলের সাহায্যে একে অপরের সঙ্গে যুক্ত থাকে বা যে বল দ্বারা একে অপরের প্রতি আকর্ষিত হয়, সেটাকে সমসংযোগ বল বলা হয়। আর এই যে জলটা যখন উপরে উঠছে, সেখানে একটা স্তম্ভের মতন আকার সৃষ্টি হচ্ছে, সেখানে কোষ প্রাচীরের সঙ্গে জলের অণুর একটা হচ্ছে গিয়ে আকর্ষণ দেখা যাচ্ছে। এই যে কোষ প্রাচীরের সঙ্গে জলের অণুর যে আকর্ষণ, দেখো কোষ প্রাচীর একটা আলাদা পদার্থ, জলের অণু একটা আলাদা পদার্থ। তো এই দুটো আলাদা পদার্থের মধ্যে যে আকর্ষণ বলটা দেখা যাচ্ছে বা যে বলের কারণে জলটা একটা স্তম্ভকার আকৃতি ধারণ করছে, সেটাকে বলা হচ্ছে অসমসংযোগ বল। এই তিনটা বলের মাধ্যমে কি হচ্ছে, জলটা অভিকর্ষের বিপরীত দিকে মূলরোম থেকে পুরো পাতা পর্যন্ত পৌঁছাচ্ছে। এই ঘটনাটাই রসের উৎস্রোত সম্পর্কিত এই ঘটনাটাই ডিকসন আর জলি দুজন বিজ্ঞানী মিলে প্রমাণ করেছিলেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গা থেকে 5 নম্বরের এই একটি প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ, আসে পরীক্ষাতে। এখানে মোটামুটি তোমাদের উদ্ভিদের পরিবহন সম্পর্কে যে ধরনের প্রশ্ন থাকে আমি তোমাদেরকে করালাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী টপিক খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সবাই চ্যানেলের সাথে যুক্ত থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।